হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প দুমুঠো বিকেল, পর্ব 29। লেখিকা আফরান লারা। স্পর্শ ঠিক 7টার দিকে উঠে পড়ল আবার। মাথার পাশে বইটা বন্ধ করে রাখা দেখে তার আর বুঝতে বাকি নেই যে রিম এসেছিল। বিছানা ছেড়ে উঠে সোজা রান্নাঘরে গেল সে। পানি এক গ্লাস হাতে নিয়ে খেতে খেতে রিমের রুম পর্যন্ত এসে বলল, আসবো? রিম বারান্দার গিলে মাথা ঠেকিয়ে দূরে একটা বাড়ির ছাদ দেখছিল। স্বাভাবিক গলায় সে বলল, আসুন। বোরিং লাগে? রিম জানালা থেকে মাথাটা উঠিয়ে বলল, প্রচুর। তাহলে চলো যাই। কোথায়? স্ট্রিট ফুড খেতে আর স্ট্রিটে হাঁটতে। রিম মুচকি এসে বলল, আপনার চাচা যদি দেখে ফেলে? অন্য গলিতে যাব, দরকার হলে। এখন যাবা কিনা সেটা বলো, নাহলে আমি যাই সিগারেট কিনতে। রিমঝিম সোজা হয়ে দাঁড়িয়ে বলল, যাবো তো, চলুন। রাত 8টার ঢাকা শহর, তবে গলি আর কি, মেইন রোডে তারা আর গেল না। গলিতে হাঁটছে। রিমের চোখ আশেপাশের রাস্তাগুলোর দিকে, আর স্পর্শ চোখ রিমের দিকে। কিন্তু যখন রিম ওর দিকে তাকায় মাঝে মাঝে, তখনই সে মুখটা ফিরিয়ে নিচে রোডের দিকে নেয়। মানে সে বোঝাতে চায় যে সে রোড দেখতে দেখতেই হাঁটছে, রিমের দিকে নয়। রিম একটা শব্দ কথাও বলছে না। সে স্পর্শ বলে উঠল, তুমি জানো আমরা কত দূর চলে এসেছি? কত দূর? ফুলবাড়িয়া। আমাকে জায়গার নাম বলে লাভ নেই, আমি ধানমন্ডি ছাড়া আর কিছুই চিনি না। সে যাই হোক, এবার তো মেইন রোডে চলো। মেইন রোড না গেলে ঝালমুড়ির চটপটি কই পাবা? আমার দিকে তাকিয়ে দেখুন, বাসায় পরা জামা আমায় গায়ে। মানুষ কি বলবে? স্বয়ং আমি কিছু বলছি না, আর তুমি মানুষ কি বলবে তা নিয়ে ভাবছো? আপনার সাথে সামান্য কথা বলা পাপ আমার। চলুন এখন, শুধু ভেলপুরি খাওয়ালেই হবে। এমনিতেও বিকেলবেলা পাকোড়া খেয়েছিলাম। আগে চলো। দুজন মিলে এই গলি ছেড়ে মেইন রোডে আসতেই এক কাতার স্ট্রিট ফুডের দেখা পেয়ে গেল। রিম একটা চেয়ার টেনে বসে এদিক ওদিক তাকাচ্ছে। তার মনে হচ্ছে তাকে বাসার জামাতে জরিনা চকিনা মনে হচ্ছে। ইস, কি লজ্জা! এমন জানলে বোরকাটা পরে আসতাম। এদিকে এই মহাশয়কে দেখো, কি সুন্দর জিন্স আর হুডি পরে নায়ক নায়ক লোক নিয়ে রোডে গুড়গুড় করছে। স্পর্শ বেলপুরি আর ঝালমুড়ি অর্ডার দিয়ে আস্তে আস্তে বলল, আমাকে অমন চোখ দিয়ে গিলে খাচ্ছিলে কেন? গিলবো না? আপনাকে তো আগে চিবানো উচিত। তো আমি আগেই বলেছিলাম আমরা স্ট্রিট ফুড খেতে বেরোচ্ছি, তুমি তৈরি হয়ে নিলেই পারতা। আমি তো আর মানা করিনি। আর এখনকার মানুষরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটায়। আর একজন কি পরলো না পরলো, ভালো জামা পরলো নাকি উল্টো জামা পরলো, তাতে তাদের কিছু যায় আসে না। রিম পাল্টা জবাবে কিছু বলতে যাবে, তার আগেই একটা ছেলে দূর থেকে আস্তে আস্তে বলল, স্পর্শ। রিম নিজের মুখের কথা মুখের ভিতরেই রাখলো আর বের করলো না, কারণ যে ছেলেটা এদিকেই আছে এবং তার কোলে একটা বাচ্চা আর পাশে তার বউ, তাও কি স্মার্ট। এদিকে রিম জরিনা হয়ে বসে আছে। এখন কোন দিকে পালাবে সে? আরে সিয়াম যে, আসো আসো বসো, আড্ডা হবে তাহলে। পাশে কে? তোমার ওয়াইফ? কথাটা শুনে রিম চোখ বড় করে না বলতে যাবে তার আগে স্পর্শ দাঁত কিলে বলল, হ্যাঁ, যার কথা বলেছিলাম। রিম রীতিমতো টাচকি খেয়ে স্পর্শর মুখের দিকে তাকিয়ে আছে, আর এদিকে স্পর্শ ভুলেও ওর দিকে তাকাচ্ছে না। সিয়াম তার বউকে নিয়ে স্পর্শ আর রিমের সামনাসামনি বসলো। স্পর্শ আর সিয়ামের কথাবার্তায় বোঝা গেল সিয়াম হলো স্পর্শের অফিসের কলিগ। সিয়ামের ওয়াইফ হিয়া চেয়ার টেনে রিমের পাশে বসে বলল, তা বিয়ে তো হলো, নতুন হানিমুনে কোথায় গেলা? রিম কি বলবে না ভেবে পেয়ে বাচ্চাটার গাল টেনে বলল, আপনার বাবুটা কিউট, তুমিও কিউট, খুব কম বয়সে বিয়ে করেছো মনে হয়। স্পর্শ মুখে একটা হাসি রেখে রিমের দিকে তাকাচ্ছে আর সিয়ামের কথার উত্তর দিয়ে যাচ্ছে। এদিকে মুহূর্তেই বিবাহিত অ্যাওয়ার্ড পেয়ে রিম আবল তাবল উত্তর দিয়ে যাচ্ছে হিয়াকে। যেমন হিয়া বলল, বিয়ের পর হানিমুন গিয়েছিলে কিনা? ওরা গেলেও কোথায় গিয়েছিলে? রিম কপালটা কুঁচকে বলল, কি আর বলবো ভাবি, আপনার ভাই এত কিপটা, আমাকে বিয়ের পর আজকে বাসা থেকে বের করছে, তাও এখানে বেলপুরি খাওয়ানোর জন্য। এ কি স্পর্শ ভাইয়া, রিম এসব কি বলছে? কি বলছে? বলছে আপনি নাকি কিপটা। কিছু ছেলে তো বাসা থেকেই বের হয় না, অফিস টু হোম, হোম টু অফিস। আমি তেমন হইনি বলে ওকে বলেন মাথা ঠুকরিয়ে শুক্রিয়া বলতে। হিয়া মুখটা ছোট করে বলল, ঠিক বলেছেন, হোম টু অফিস আর অফিস টু হোম টাইপের ছেলে যদি দুনিয়াতে থেকে থাকে, তবে সেই সারির প্রথমজন আমার হাজব্যান্ড। স্পর্শ দাঁত গেলিয়ে সিয়ামের কাঁধে হাত রেখে বলল, তাও তো আপনি ওকে পরিয়ে একটা গিফট করেছেন।
না হলে এমনি এমনি মানুষ কি বা গিফট করে? আজকালকার মেয়েরা বিয়ের 5-6 বছরেও বাচ্চা নিতে বললে বলে ফিগার নষ্ট হয়ে যাবে। রিমের গায়ে লাগলো কথাটা। স্পর্শ এমন খোঁচা মেরে কথা বলছে কেন? আমাকে কি বিয়ে করেছে? বিয়ে করলে না হয় পরের দিনই, না মানে 1 বছর পরে বাচ্চা গিফট দিতাম, তাই বলে খোঁচাচ্ছে কেন? থাক থাক, এমন কম বয়সের বউ থেকে এত জলদি এসব আশা করবেন না ভাইয়া। একে আগে ম্যাচিউর হতে দিন। আমি তো এখনই গিফট চাচ্ছি না, কথার কথা বললাম। আচ্ছা ভাই, শপিং করতে বেরিয়েছিলাম, এমনিতেও লেট হচ্ছে, আমরা আপাতত যাই। তুমি কিন্তু তোমার বউরে নিয়ে আমাদের বাসায় আসবে অবশ্যই। আচ্ছা, আসবো। রিম কোমরে হাত দিয়ে উঠে দাঁড়িয়ে স্পর্শের হরির রশি টান দিয়ে বলল, বাচ্চা? বাচ্চা 6 বছরেও না। বাসায় চলো, তোমার হাড় গুঁড়ো করে তাতে হরলিক্স মিক্স খাওয়াবো। বেয়াদব কোথাকার। ও মা, তোমার গায়ে লাগলো কেন? আমি তো আমার বউকে বললাম, মানে যে ফিউচারে হবে। তুমি তো আমার বউ না, তাহলে এত গরম দেখাচ্ছ কেন? ওনাদের কাছে তো আমি আপনার বউ। আমার কাছে তো না, সমাজের কাছে তো না। তাহলেই তো হয়। তাহলে আর ওনাদের কাছে আমাকে আপনার বউ বানালেন কেন? ফ্রেন্ড বললেই হতো। আরে বিষয়টা হলো, নতুন বিবাহিত কর্মচারীকে বোনাস দেওয়া হয় আমাদের অফিস থেকে, আর এই সময় আমার টাকার প্রয়োজন ঘরটা সাজানোর জন্য। আর তাই আমি কাল বলেছি, আমার হুট করে বিয়েটা হয়ে গেছে, যে কারণে এ মাসের শেষে আমাকে বোনাস সমেত বেতন দেওয়া হবে। বুঝেছো খুকি? আচ্ছা, আর বাচ্চা হলে বোনাস দেয়? স্পর্শ ব্রুকুসকে বলো, মজা করছো? একদমই না। ওকে চলো এখন বাসায় ফিরি, রাত হয়ে গেছে। হাঁটতে হাঁটতে বাসা পর্যন্ত এসে দুজনে এবার লিফটের ভিতরে ঢুকলো। স্পর্শ লিফটের 3য় তলার বাটনে চাপ দেওয়ার আগেই রিমঝিম হাত বাড়িয়ে লাস্ট যে তলা আছে সেটাতে টিপ দিয়ে দিল। এ কী করলা? ছাদে গিয়ে ঘুরে আসবো। এই বিল্ডিংয়ের ছাদ দেখা হয়নি আমার। আমি তো ভাবলাম কি নাকি। এত সব ভাবতে কে বলে আপনাকে? এদের ছাদে কিন্তু ফুল গাছ নাই। এই কেমন মালিক, ফুল গাছ একটাও নাই? এটা কি আমার বাবা আসাদুজ্জামান নাকি? এটা আসাদুজ্জামানের ভাই। 2 ভাইয়ের মধ্যে তফাৎ দেখো এবার। দুজন মিলে এবার ছাদে এসেছে। রিমের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। এমন ছাদ দেখে একটা গাছও নাই, শুধু দড়ি আর দড়ি। জামা কাপড় রোদে শুকানো। রিম আর কি করবে, কিনারা এসে নিচে তাকিয়ে দেখা শুরু করে দিল। স্পর্শ দূরে গিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দিয়েছে, তারপর লাইটার দিয়ে সেটা জ্বালালো সে। রিমঝিম পিছনে ফিরে স্পর্শের দিকে তাকিয়ে যখন দেখলো সে সিগারেট খাচ্ছে, অমনি সে মুখটা আবার ফিরিয়ে নিয়েছে। রাত 10:45 বাজে এখন। হালকা পাতলা বাতাস লেগে আছে আর অন্ধকার আকাশ, তারার মেলা সেখানে। রিম নিজের অবাধ্য চুলগুলোকে বারবার বাঁধছে, আর ওই হালকা বাতাসে সেটা এলোমেলো হয়ে বাধ্য থেকে অবাধ্য হচ্ছে। খোপার কাটি নেই, তাই এমন হাল। স্পর্শ সিগারেটের শেষ টান দিয়ে সেটা ফেলে পা দিয়ে মারতে মারতে আরেকটা ধরালো। রিমঝিম চুলগুলো হাত দিয়ে ধরে সরাতে সরাতে বিড়বিড় করে চুলকে বকছে। স্পর্শ লাইটার জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, ধরাচ্ছে না সিগারেটটা। রিমের চুলের প্রতি বিরক্তি ভাবটা যেন খুব করে ডাকছে স্পর্শকে। সিগারেটটা না ধরিয়ে সে সোজা হেঁটে রিমের কাছাকাছি চলে আসলো। তারপর হঠাৎ হাতটা উঠিয়ে রিমের সব চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরলো। রিম চমকিয়ে পিছনে ফিরতে চেয়ে পারল না, কারণ স্পর্শ খুব শক্ত করে ওর চুল ধরেছে, যাতে করে ওর এখন মাথাটাও নাড়াতে পারছে না। স্পর্শ চুলগুলো ধরে অবাক চোখে রিমের পিঠের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ছাদের কোনায় থাকা দুটো হলুদ বাতির আলোয় মোটামুটি রিমের পিঠটা স্পষ্টই লাগছে। রিম মাথাটা একটু নাড়িয়ে বলল, চুল অমন ধরেছেন কেন? আমি কি বলেছি ধরতে? চুলকে বকছিল যে? আমার গায়ে লাগছিল তো। আমার চুল আমি বকবো, আপনার তাতে কি? কথাটা বলা শেষ হতে রিমের শরীরের ভিতরটায় হালকা একটা কম্পন হলো। গায়ে কাটা দিল মনে হয়, কারণ ঠিক সেই মুহূর্তে স্পর্শ তার ঠোঁট জোড়া রিমের ওই পিঠে লাগিয়েছে। রিম ঢোক গেলে হাত দিয়ে নিজের চুল থেকে স্পর্শের হাত ছাড়ানোর চেষ্টা শুরু করে দিল। স্পর্শর হুঁশ আসতে সে 2 কদম দূরে সরে গেল রিমের চুল ছেড়ে দিয়ে। রিম সাথে সাথে পিছনে ফিরে চোখ অগ্নিবর্ণ করে হনহনিয়ে স্পর্শের সামনে এসে ওর 2 গালে 2টা চড় মেরে বলল, আপনার সাহস হলো কি করে এমনটা করার? আমি আজ এখন এই মুহূর্তে চলে যাব। কথাটা বলে রিম আর থামলো না, চলে গেল ছাদ থেকে। স্পর্শ নিজের মাথার চুল টেনে নিজেকে অজস্র গালি দিয়ে রিমের পিছু পিছু ছুটল। রিমের মেজাজ এতটাই বিগড়ে আছে যে সে লিফটে না উঠে সিঁড়ি বেয়ে নিচে যাচ্ছে। রিম দাঁড়াও। সরি, আর হবে না রিম।
রিম দাঁড়াও, সরি আর হবে না রিম। রিম দরজা পর্যন্ত এসে নিজের অন্যায় বাঁধা চাবিটা দিয়ে দরজা খুলে ভিতরে চলে গেল সোজা নিজের রুমে। তারপর জামা কাপড় সব গুছানো শুরু করে দিল সে। এক হাত দিয়ে চোখ মুছতেই হাত দিয়ে জামাগুলো নিয়ে ব্যাগে ভরছে সে। স্পর্শ রুমে ঢুকে বলল, রিম আমার দিকে তাকাও, কান্না করছো কেন? রিম চুপচাপ জামাগুলো ব্যাগে ঢুকিয়ে এবার ব্যাগের চেন লাগাচ্ছে। স্পর্শে রিমঝিমের রুমের দরজাটা লাগিয়ে ফেলল। রিম ব্যাগটা হাত থেকে নামিয়ে স্পর্শের দিকে তাকিয়ে বলল, আর কি করতে চান আপনি? দরজা লাগানি কেন? স্পর্শ এগিয়ে আসছে। রিমের ভয় করছিল, কিন্তু পরে ভাবলো স্পর্শ আর কিছু করবে না ওর অমতে। স্পর্শ রিমের সামনে এসে নিচে হাঁটু গেড়ে বসে গেল। তারপর হাতে জোর করে বলল, আই এম সরি। তোমার নেশা কাটাতে তখন সিগারেট ধরেছিলাম, তারপরে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, মাফ করে দাও। আর কখনো এমন হবে না, নিজেকে কন্ট্রোল করবো, আই প্রমিস। তাই এভাবে একা একা চলে যাও না, ঢাকা শহরকে এতটা ইজিলি নিও না। আমি তোমার কিছু হলে নিজেকে মাফ করতে পারবো না, চলবে? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।